নিম্নচাপের ফলে একটানা 7 দিন বৃষ্টি হচ্ছে। এইদিকে মাঠে ঘাটে পানি থই থই করছে। চাষের জমিতে হাঁটু পানি বেঁধে গিয়েছে। পানির কারণে জমির সব ফসল নষ্ট হয়ে গেছে। হাই হাই হাই, আমার যে কিছুই রইল না, এই সব ফসল পচে গেল। টানা 7 দিন বৃষ্টিতে এই অবস্থা। তাহলে নদীর বাঁধ যদি ভেঙে যায়, আমরা তো মাথা গোজার ঠাঁই পাবো না। এ কি সর্বনাশ! এবার যে কি হবে? আমি বরং যাই, একবার নদীর পাড় থেকে ঘুরে আসি। এই কথা বলে করিম পদ্মা নদীর দিকে চলে গেল। আর গিয়ে দেখতে পেল বাঁধ ছুঁই ছুঁই পানি একদম থই থই করছে। মনে হয় কিছুক্ষণ পরেই বাঁধটা ভাঙবে। এ কি সর্বনাশা! এই পর্দার বাঁধ যে আর থাকবে না মনে হচ্ছে। কিছুক্ষণ পরেই বাঁধটা ভেঙে যাবে। আমাদের যে কি হবে? আমরা যে পদ্মার পানিতে ভেসে যাব। করিম ভাবতে লাগলো, এখনই যদি কিছু না করি তাহলে তো আমি সব পুরো গ্রাম ডুবে যাবে। না 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 না, যে করেই হোক রক্ষা করতেই হবে। এই সর্বনাশা পদ্মার পানিতে যে ডুবে মরার আগেই কিছু করতে হবে। আর সেখানে দেখে কিছু পাকা কাটা বাঁশ পড়ে আছে। বাঁশগুলো দেখে করিম বলল, এই বাঁশগুলো নিয়ে যাই। চারদিকে যা অবস্থা, পদ্মার পানিতে ডুবে মরাচ্ছে, একটা বাঁশের ভেলা বানাই। হাতে তেমন টাকা কড়িও নেই যে একটা নৌকা কিনবো। এরপর করিম বাঁশগুলো নিয়ে বাড়ি পৌঁছলো আর তার বউকে ডেকে বলল, লতা, বের হয়ে আসো। কই গো, তাড়াতাড়ি বাইরে আসো। ও মা, এ কি তুমি এই শুকনো বাঁশ নিয়ে এসেছো কেন? যেই বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে কি বাঁশে আগুন দিলে জ্বলবে? কি বলছো লতা? এই বাঁশ তো রান্না করার জন্য আনি নাই। এটা দিয়ে বাঁশের ভেলা বানাবো। বাঁশের ভেলা দিয়ে কি করবে গো? আরে শোনো, আমি আজকে আমার জমিতে গিয়ে দেখলাম সব ফসল ডুবে গেছে। ফসলের সাথে ভেলার কি সম্পর্ক এইটা বুঝলাম না। ফসল নষ্ট হয়েছে নিম্নচাপের জন্য। একটানা কয়দিন বৃষ্টি পড়েছে। গ্রামবাসী ভাবছে কিভাবে খাবে, কি করে কাজ করবে। আর তুমি নিয়ে এসেছো এই পাকা শুকনো বাঁশ। বলি কি, মাথা তোমার ঠিক আছে নাকি ফসলের সাথে সাথেই মাথাটা গেছে? ওরে বউ, আমার মাথা ঠিক আছে। আমি পদ্মার পাড়ে গিয়ে দেখলাম বাঁধ ছুঁই ছুঁই পানি। এবার মনে হয় বাঁধ ভাঙবে। একটু ভেবে দেখো গিন্নি, বাঁধ ভাঙলে কি হবে? আমাদের যে এত টাকা কড়িও নেই যে নৌকা কিনে রাখবো। তোমার যা কথা শুনলাম, তেমনটা হলে ওই বাঁশই আমাদের বাঁচাতে পারে। এরপর করিম গিয়ে সারা রাত বাঁশের ভেলা বানালো। এদিকে লতা রান্না করছিল। কই গো, এসো, অনেক কাজ হয়েছে, এবার একটু পেট পুজো করো। বউ, তাড়াতাড়ি ভাত নিয়ে আসো। আজকের ভিতরে এই ভেলাটা বানাতে হবে। কালকে কি হবে সেটা ভেবে আমার ঘুম নেই। লতার মেয়ে রেশমা আর লতা মিলে একসাথে খেতে বসলো। মা, বাবা, এই বৃষ্টি কবে শেষ হবে? আমার যে আর ভালো লাগছে না ঘরে বসে থাকতে। থামবে মা, থামবে। তুই চুপচাপ খেয়ে নে, এই মাছের মাথাটা দিয়ে খা। এরপর লতা রেশমা ঘুমিয়ে পড়ল। এদিকে করিম বাঁশের ভেলা বানানোর পরে বলল, যাক বাবা, ভেলাটা বানিয়েছি। এবার একটু চিন্তা মুক্ত হয়ে ঘুমোতে পারবো। চারিদিকে প্রচুর বৃষ্টি, থামারই যেন নাম নিচ্ছে না। বৃষ্টিটা হঠাৎ আরো বেড়ে গেল। ওইদিকে বহু দূরে জঙ্গলে দেখা গেল একটা নাগিন। হঠাৎ একটা ডাল পড়ল নাগিনের ওপর। আমার লেজে যে বড় একটা কাজ পড়েছে, আমি যে আর চলতে পারবো না। বাবা গো, খুব লাগছে। একটু দেখে চলতে পারো না?
আমি যে খুব আহত, আমি আর চলতে পারবো না। তুমি আমার ছেলেটাকে নিয়ে নিরাপদ কোনো জলাশয়ে চলে যাও, আমি সুস্থ হয়ে ফিরে আসবো। আর তোমরা আমার জন্য চিন্তা করো না। না হীরামালা, আমি এটা করতে পারবো না। তোমাকে একা রেখে আমি কোথাও যেতে পারবো না। এই কথা বলতে না বলতেই তখনই একটা ঢেউ এসে হীরামালাকে ভাসিয়ে নিয়ে চলে গেল। হীরামালা, তোমার কিচ্ছু হবে না হীরামালা, আমি তোমাকে বাঁচাতে আসছি। না নাগরাজ, তুমি আমার ছেলেকে নিয়ে চলে যাও। আমার জন্য বিপদের মুখে এসো না, তাহলে আমার ছেলেকে কে দেখে রাখবে? যাও তুমি, আমার ছেলেকে নিয়ে চলে যাও। নাগিন তখন পানির টানে ভেসে যায়। দেখতে দেখতে হীরামালা নদীর স্রোতে অনেক দূরে চলে এসে পড়ল। হীরামালা ঠিকমতো সাঁতারও কাটতে পারছে না। নদীর পানিতে ভাসতে ভাসতে সে বহু দূরে চলে যায়। এরপর ধীরে ধীরে আকাশের মেঘ পরিষ্কার হয়। পরের দিন বাঁশবাগানে করিম বাঁশ কাটছিল। বাঁশগুলো কাটা হলো, এইগুলো রেখে দেবো বেলার পাশে। এবার তাড়াতাড়ি বাড়ি নিয়ে যাই। এমন সময় নদীর পাড়ে কার যেন চিৎকার শুনতে পায়। আহ আহ আমাকে বাঁচাও, আহ আহ বাঁচাও। নদীর পাড়ে কারো চিৎকার শুনতে পাচ্ছি মনে হচ্ছে। না 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 না, যাই একবার গিয়ে দেখে আসি কে কান্না করছে। করিম নদীর পাড়ে গিয়ে দেখে একটা আশ্চর্য ঘটনা। নদীর পাড়ে একটা গর্তে আটকে আছে এক নাগিনী। করিম তার কান্না শুনে তার কাছে যায়। নাগিনী, তুমি কে আর তোমার এই অবস্থা কিভাবে হলো? আমি হীরামণি। বন্যার স্রোতে আমার পরিবার বিচ্ছিন্ন হয়ে চলে এসেছি, এসে এই গর্তে আটকে গেছি। আমার তেমন শক্তিও নেই যে আমি এখান থেকে চলে যাব। আমার পরিবারের খোঁজে আমি আর পাচ্ছি না। মনে হয় এবার আমার সময় শেষ হয়ে এসেছে। তুমি চিন্তা করো না হীরামণি, আমি তোমার কিছু হতে দেব না। এই কথা বলে করিম সবার চোখের আড়ালে হীরামণিকে নিয়ে বাড়িতে চলে আসে। তারপর তার বউকে ডেকে বলে, লতা, ও লতা, এই তাড়াতাড়ি বাইরে এসে জড়িবুটির ওষুধটা নিয়ে এসো। লতা সেখানে গিয়ে দেখলো বড় একটা নাগিন। চোখ বড় বড় করে সে বলল, এ কি, কাকে ধরে নিয়ে এসেছো? করিম তাকে হীরামণির ব্যাপারটা সব খুলে বলল। লতা হীরামণির ক্ষততে অতি যত্ন সহকারে জড়িবুটি লাগিয়ে দিল। এইবার আমি তাড়াতাড়ি বাঁশগুলোকে নিয়ে আসি। এই কথা বলে করিম বাঁশগুলো নিয়ে আসছিল। হঠাৎ খগেন বলল, কি ভাই, কিছুক্ষণ আগেই তো বৃষ্টি শেষ হলো, তুমি এই বাঁশ দিয়ে কি করবে? আর বলো না, পদ্মা নদীর স্রোত অনেক বেশি, আর এদিকে পানিও ছুঁই ছুঁই। মনে হয় আমাদের বাঁধটা টিকবে না ভাই। কি বলছিস করিম, তোর তো মাথা নষ্ট হয়ে গেছে। এই বাঁধের নামে আমার বাপ দাদার মুখে এমন কখনো কথা শুনিনি। তুই মনে হয় সস্তার নেশা করেছিস। আর দেখো খগেন, তোমার বিশ্বাস না হলে আমার কিছু করার নেই। আমাকে তুমি পাগলই বলো আর যাই বলো, আমি যেটা বলছি এটাই সত্যি। এখন কি করবে সেটা তোমার ব্যাপার। এরপর খগেন হাসতে হাসতে সেখান থেকে চলে যায় আর করিম বাঁশগুলো তার ভেলার পাশে রাখে। পরদিন সকালে সবাই খেতে বসেছে। এমন সময় হঠাৎ প্রচুর ঝড়, তার সাথে বৃষ্টিও পড়ছে। মাঝে মাঝে আকাশটা কালো হয়ে বিদ্যুৎ চমকাচ্ছে। হঠাৎ পদ্মার বাঁধ ভেঙে নদীর পানি গ্রামে ঢুকছে। এদিকে করিম সবাইকে ডাকছে, শোনো গো শোনো, নদীর পানি গ্রামে ঢুকে গেছে। তোমরা তাড়াতাড়ি যে যা পারো তাই নিয়ে আমার বাঁশের ঘরে এসে পড়ো। গ্রামবাসীরা পদ্মার পানি আসা দেখে কিছু মানুষ উঁচু নিরাপদ জায়গায় আশ্রয় নিল, আর কিছু লোক করিমের বাড়ি চলে আসলো, এসে বাঁশের ঘরের পাশে বসলো। আর এদিকে নদীর পানি গ্রামে প্রবেশ করতে গেল। আস্তে আস্তে সবকিছু ডুবতে শুরু করলো। করিম বাড়ি গিয়ে তার মেয়ে বউ হীরামণি ও গরু ছাগল নিয়ে বাঁশের ঘরে উঠে বসলো। এরপর পুরো গ্রামটি ডুবে গেছে। হঠাৎ রেশমা দেখলো নদীর পানিতে একজন ভেসে যাচ্ছে। বাবা, বাবা, ওই যে একজন ভেসে যাচ্ছে, বাবা তাকে সাহায্য করো।
বাঁচাও, বাঁচাও, কি আছো, আমায় বাঁচাও, আমি সাঁতার জানি না, আমাকে কেউ বাঁচাও। হাই হাই হাই, ও যে বলছে সাঁতার পারে না, ও তো নিচে ডুবে মারা যাবে। আমাদের পাশের বাড়িটাও তো অনেক দূরে, কিভাবে বাঁচাবো? এমন সময় হীরামালা পানিতে নেমে পানিতে ভাসা লোকটাকে নিয়ে ভাসমান বাঁশের বাড়িতে তুলে রক্ষা করে। ধন্যবাদ দাদা। ধন্যবাদ আমাকে না দিয়ে হীরামালাকে দাও, ও না থাকলে তুমি আজ বাঁচতে না ভাই। ধন্যবাদ হীরামালা, তুমি আমায় এই বিপদ থেকে বাঁচিয়েছো। তুমি না থাকলে আমার আজকে আর বেঁচে থাকা হতো না। এই বন্যার পানিতে যারা ভেসে যাচ্ছে তাদেরকে আমাদের রক্ষা করতে হবে। সবাইকে তুলে এই ভাসমান বাঁশের ভেলাতে নিয়ে আসতে হবে। আস্তে আস্তে গ্রামের পানি শুকাতে লাগলো। ওইদিকে খগেন বলল, করিম ভাই, তুই সত্যি বাঁচালি আমাকে। আসলে আমি বুঝতে পারিনি তুই সত্যি বলছিস। আমি তোকে কত কিছুই না বলেছি, আমায় ক্ষমা করে দে ভাই।